হরমুজে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত, জবাবে ইরানের দফায় দফায় হামলা। যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের কাছ থেকে বিদেশি বাহিনীকে দ্রুত সরে যেতে সতর্কবার্তা তেহরানের। নিষিদ্ধ সংগঠনের ডাকে ধর্মঘটে অচল পাকিস্তানের আজাদ কাশ্মীর। সংরক্ষিত আসন বাতিলের দাবিতে বিক্ষোভ, অনেকের প্রাণহানি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভারতের। শি জিনপিং এর উত্তর কোরিয়া সফর ঘিরে চীনের নয়া সমীকরণ। সামরিক সহযোগিতায় নতুন রূপরেখার ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। পূর্ব এশিয়ায় শক্তির ভারসাম্য রক্ষায় কৌশলী বেইজিং। এবং তেহরান ওয়াশিংটন সংঘাতের ছায়া বিশ্বকাপেও ম্যাচ শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে ইরানকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশনায় ক্ষোভ, সমর্থকদের টিকিট বাতিলের অভিযোগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়েছে। যদিও এর আগে এক সাক্ষাৎকারে হেলিকপ্টার ভূপাতিত হওয়া তেমন বড় কিছু নয় বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে ইরানি ভূখণ্ডের কাছে থাকা বিদেশি বাহিনীকে দ্রুত সরে যেতে সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সোমবার যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করে হামলার জবাব দেয়া হবে বলে জানান। যদিও পরে সুর নরম করে বলেন ঘটনাটি আসলে ততটা বড় কোনো বিষয় নয়। তবে ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের হরমোজগান প্রদেশের কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন হেলিকপ্টারকে উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করা হয়নি বলে দাবি ইরানের। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। এই ঘটনার পেছনে তেহরানের হাত নেই উল্লেখ করে তিনি বলেন, অঞ্চলটিতে মার্কিন বাহিনীর অতিরিক্ত উপস্থিতির কারণে যে চরম উত্তেজনা বিরাজ করছে তার ফলেই এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন উত্তেজনার মধ্যেই সতর্কতামূলক এক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের ভূখণ্ডের কাছে কোনো বিদেশি বাহিনী অবস্থান করলে দ্রুত এলাকা ছেড়ে যেতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। একই সঙ্গে জানান, হরমুজ প্রণালী কোনো আন্তর্জাতিক জলসীমা নয়, বরং এটি ইরান ও ওমানের যৌথ সার্বভৌমত্বের অংশ। 21 নটিক্যাল মাইলের এই সংকীর্ণ জলপথের নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ন্ত্রণের পূর্ণ আইনি অধিকার কেবল এই অঞ্চলের দেশগুলোরই রয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, ইরানের সঙ্গে চুক্তি আগামী সপ্তাহে কিংবা কয়েক মাসের মধ্যে হতে পারে। তবে যুক্তরাষ্ট্রে আগামী মধ্যবর্তী নির্বাচনের আগেই চুক্তিটি সম্পন্ন হবে বলে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন ভ্যান্স। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কে ফাটল ধরেছে এমন আলোচনা বেশ কয়েকদিন ধরেই ঘুরছে আন্তর্জাতিক গণমাধ্যমে। উত্তপ্ত ফোনালাপ, লেবাননে হামলা নিয়ে মতবিরোধ আর ইরানকে ঘিরে ভিন্ন কৌশল, সব মিলিয়ে জল্পনা তুঙ্গে। তবে বাস্তবতা বলছে লক্ষ্য এখনও কৌশল নিয়ে মতপার্থক্যই মূল বিষয়। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে ইরান ও হিজবুল্লাহকে মোকাবেলার প্রশ্নে ওয়াশিংটন আর তেল আবিব এখনও একই কাতারেই রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক উত্তপ্ত ফোনালাপকে ঘিরে নানা ব্যাখ্যা সামনে এসেছে। গণমাধ্যমের একাংশে এটিকে দুই নেতার সম্পর্কের অবনতি হিসেবে তুলে ধরা হলেও বিশ্লেষকদের মতে এটি মূলত দুই শক্তিশালী নেতার কৌশলগত মতবিরোধের বহিঃপ্রকাশ। কারণ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে তাদের মৌলিক দৃষ্টিভঙ্গিতে এখনো কোনো পরিবর্তন আসেনি। বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবানন ও ইরান ইস্যু। ট্রাম্প চান ইরানের সঙ্গে চলমান আলোচনাকে অগ্রাধিকার দিতে এবং নতুন সামরিক উত্তেজনা এড়াতে। অন্যদিকে নেতানিয়াহুর যুক্তি, হিজবুল্লাহর হুমকি মোকাবিলায় ইসরায়েলকে প্রতিনিয়ত চাপ বজায় রাখতে হবে। একজন যেখানে সমঝোতার মাধ্যমে দ্রুত সমাধান খুঁজছেন, অন্যজন সামরিক চাপকে নিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে দেখছেন।
তবে লক্ষ্য কিন্তু অভিন্ন। ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই ইরানকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করেন। হিজবুল্লাহকেও তারা একইভাবে উদ্বেগের কারণ হিসেবে দেখেন। পার্থক্য শুধু সময় ও পদ্ধতিতে। ট্রাম্পের কাছে একটি সফল চুক্তি সংঘাতের সমাপ্তি, আর নেতানিয়াহুর কাছে সমাপ্তি তখনই যখন ইসরায়েলের ওপর হুমকি বাস্তবিক অর্থেই কমে আসবে। এই মতবিরোধের পেছনে রয়েছে দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও। যুক্তরাষ্ট্রের জ্বালানি মূল্য, নির্বাচনী হিসাব আর পররাষ্ট্রনীতির সাফল্য ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইসরায়েলের নেতানিয়াহুকে দেখাতে হবে তিনি মার্কিন চাপের কাছে নতি স্বীকার করেননি এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় অবস্থানে আছেন। তাই সাম্প্রতিক বাক বিতণ্ডা যতই আলোচনায় থাকুক না কেন, ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত জোটে বড় কোনো ফাটল দেখা দিয়েছে এমন ধারণা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। রাইসা জান্নাত, সময় সংবাদ। রাশিয়ার আগ্রাসন মোকাবেলা আর পূর্ব ইউরোপের নিরাপত্তা জোরদারে স্লোভাকিয়ায় বিশাল সামরিক মহড়া চালিয়েছে ন্যাটো। এই যৌথ অনুশীলনে ড্রোন যুদ্ধ, লাইভ ফায়ার ড্রোন ড্রিল এবং হাতাহাতি লড়াইয়ের মতো আধুনিক রণকৌশলের পরীক্ষা চালানো হয়। বিশ্লেষকরা মনে করেন, ইউক্রেন যুদ্ধের পর তৈরি হওয়া এই মাল্টি ন্যাশনাল ফোর্স প্রমাণ করতে চায় তারা যে কোনো মূল্যে জোটের ভূখণ্ড রক্ষায় প্রস্তুত। ইউক্রেন যুদ্ধের পর থেকেই পূর্ব ইউরোপে নিজেদের শক্তি বাড়াতে কোমর বেঁধে নেমেছে ন্যাটো। এরই অংশ হিসেবে মে মাসের শেষ ভাগে স্লোভাকিয়ার পূর্ব সীমান্তে এক বার্ষিক সামরিক মহড়া সম্পন্ন করেছে ন্যাটোর মাল্টি ন্যাশনাল ফোর্স। মূলত রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করা এবং মিত্র দেশগুলোকে জোটের সুরক্ষা নিশ্চিত করার বার্তা দিতেই এই আয়োজন। ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে, জোটভুক্ত যে কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বদা তৈরি। ন্যাটোর অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এবারের মহড়াটি ছিল বেশ আধুনিক ও বহুমুখী। এতে ড্রোন যুদ্ধ পরিচালনা, শহুরে পরিবেশে যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ এবং ভারী সাঁজোয়া যান থেকে লাইভ ফায়ার ড্রোন ড্রিল অন্তর্ভুক্ত ছিল। প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে সেনাদের দেওয়া হয়েছে মুখোমুখি লড়াইয়ের কঠোর প্রশিক্ষণ। স্লোভাকিয়ায় অবস্থানরত ন্যাটোর এই দলটির মূল নেতৃত্বে রয়েছে স্পেন। তবে স্প্যানিশ সেনাদের পাশাপাশি এই কমান্ডে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে চেক প্রজাতন্ত্র, পর্তুগাল, রোমানিয়া, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়ার সশস্ত্র বাহিনী। আধুনিক যুদ্ধ কৌশল আর প্রযুক্তির এই নিখুঁত সমন্বয় প্রমাণ করে পূর্ব ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে ন্যাটো এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক ও সতর্ক। শেখ সাদি মারজান, সময় সংবাদ। পাকিস্তানের আজাদ কাশ্মীরে সংরক্ষিত আসন বাতিলের দাবিতে নিষিদ্ধ সংগঠন জেএএসি এর ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে পুরো অঞ্চল। এর আগে রোববার নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান অন্তত 11 জন। এদিকে আজাদ কাশ্মীরে সাধারণ মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর হামলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে ভারত। পাকিস্তানের আজাদ কাশ্মীরে আইনসভার 12টি আসন সংরক্ষিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নামে নাগরিক অধিকার সংগঠন জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি জেএএসি। তবে আন্দোলন দমাতে গেল শুক্রবার জননিরাপত্তার কারণ দেখিয়ে সংগঠনটিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। এর জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল। এই নিষেধাজ্ঞার পরপরই রোববার রাতে রাওয়ালকোট শহরে এক ব্যবসায়ী নিহতের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়। হাসপাতাল মর্গের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি চালালে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। কর্মকর্তাদের দাবি, বিক্ষোভকারীরা স্বয়ংক্রিয় রাইফেল ও পেট্রোল বোমা নিয়ে হামলা চালালে আত্মরক্ষায় গুলি চালানো হয়। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। সহিংসতার জেরে সংগঠনের ডাকা সর্বাত্মক ধর্মঘটে রাজধানী মুজাফফরাবাদ সহ প্রধান শহরগুলো ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। জনশূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট, বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট ও বাজার। এদিকে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আসন বাতিলের জন্য সাংবিধানিক সংশোধনীর প্রয়োজন, যা বিক্ষোভকারীদের আরও ক্ষুব্ধ করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংগঠনের 4 নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে সরকার।
এদিকে পাকিস্তানের আজাদ কাশ্মীরে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই মুখ খুলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেখানকার সহিংসতার তীব্র নিন্দা জানান। কাশ্মীরে পাকিস্তান সরকারের পুলিশি বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই সাধারণ মানুষের ওপর এই দমনপীড়ন চালানো হচ্ছে। একই সাথে এই নৃশংসতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসলামাবাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সভায় আরও থাকছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে সিআইডির অভিযান, সাধারণ সম্পাদক অভিষেকের অফিসেও হানা, স্বাক্ষর জালিয়াতির মামলার তদন্তের অংশ দাবি। 7 বছর পর উত্তর কোরিয়া সফরে যান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্লেষকরা বলছেন, লাল গালিচা সামরিক অভ্যর্থনা আর সমাজতান্ত্রিক বন্ধুত্বের উচ্ছ্বাসের আড়ালে ছিল আরও বড় বার্তা। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের নতুন রূপরেখা তুলে ধরেছেন শি, যেখানে বাণিজ্য থেকে সামরিক সহযোগিতা সব ক্ষেত্রেই ঘনিষ্ঠতার ইঙ্গিত মিলেছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু দ্বিপাক্ষিক সফর নয়, বরং যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্যকে ঘিরে চীনের বৃহত্তর কৌশলের অংশ। প্রায় 7 বছর পর উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বাণিজ্য, কৃষি, অবকাঠামো, বিজ্ঞান প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কৌশলগত সমন্বয়, সামরিক, কূটনৈতিক ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যোগাযোগ জোরদারের প্রস্তাব দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ফলে এই সফরে দুই দেশের সম্পর্ককে শুধু রাজনৈতিক নয়, বহুমাত্রিক অংশীদারত্বের রূপ দেওয়ার বার্তাই স্পষ্ট হয়েছে। তবে সফরের সবচেয়ে আলোচিত দিক হলো একটি গুরুত্বপূর্ণ শব্দের অনুপস্থিতি। 2019 সালের সফরের সময় শি কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার পক্ষে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেছিলেন, কিন্তু এবার প্রকাশিত বক্তব্যে সেই প্রসঙ্গ নেই। বিশ্লেষকদের মতে এটি কিম জং উনের জন্য একটি কূটনৈতিক সাফল্য হতে পারে, কারণ উত্তর কোরিয়া এরই মধ্যেই সংবিধানে নিজেদের পারমাণবিক নীতিকে অন্তর্ভুক্ত করেছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে অস্ত্র কর্মসূচি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। এই সফর এমন এক সময় হলো যখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে এবং উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা দিতে সেনা ও অস্ত্র পাঠিয়েছে পিয়ংইয়ং। আর 2024 সালে কিম জং উন ও ভ্লাদিমির পুতিন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষর করেন। এমন বাস্তবতায় শীর্ষ সফরকে অনেকেই বেইজিং এর পক্ষ থেকে পিয়ংইয়ংকে আবারও নিজেদের প্রভাব বলয়ের কেন্দ্রে ফিরিয়ে আনার চেষ্টা হিসেবে দেখছেন। একই সঙ্গে সফরটি যুক্তরাষ্ট্রের প্রতিও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ডোনাল্ড ট্রাম্প আবারও কিম জং উনের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করলেও চীন দেখাতে চায় উত্তর কোরিয়ার উপর সবচেয়ে বেশি প্রভাব এখনও বেইজিংয়েরই। বিশেষজ্ঞদের মতে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের আহ্বান ইঙ্গিত দিচ্ছে যে চীন ক্রমেই এমন একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো কল্পনা করছে যা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান জোটের পাল্টা ভারসাম্য তৈরি করতে পারে। একই সঙ্গে উত্তর কোরিয়া যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে, সেটিও নিশ্চিত করতে চায় বেইজিং। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অভিযান চালিয়েছে সিআইডি। বিধানসভার বিরোধী দল নেতা নির্বাচন সংক্রান্ত চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। একই দিন দলের সাধারণ সম্পাদকের কার্যালয়েও চলে অভিযান। এমন পরিস্থিতির মধ্যেই চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দাপুটে নেতা সব্যসাচী দত্ত। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গে নজিরবিহীন রাজনৈতিক সংকটে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে কলকাতার 30-এর বি হরিশ চ্যাটার্জি রোডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অভিযান চালায় সিআইডির একটি দল। তৃণমূল কর্মীরা গোয়েন্দাদের ভেতরে ঢুকতে বাধা দিলে দুপক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। পরে মমতার বাড়িতে ঢুকে তল্লাশি চালায় সিআইডির সদস্যরা। একই দিনে দলের সাধারণ সম্পাদক অভিষেকের কার্যালয়েও অভিযান চালিয়েছে। এই স্পর্শকাতর পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকের জন্য এবং আনুষঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য তারা দিল্লিতে আছে। সেটা জানার পরেও সিআইডি কেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের অনুপস্থিতিতে এলেন, এটাই বিস্ময়কর।
বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে স্পিকারকে ৮০ জন বিধায়কের স্বাক্ষর সংবলিত চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই চিঠিতে স্বাক্ষর করেননি বলে দাবি করেন কয়েকজন বিধায়ক। জালিয়াতির অভিযোগ তুলে মামলা করেন বিধানসভার প্রধান সচিব। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই তৃণমূল নেত্রীর বাড়ি ও সাধারণ সম্পাদকের কার্যালয়ে অভিযান চালায় সিআইডি। এদিকে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হওয়া প্রশাসনিক বৈঠকে অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব সহ বেশ কয়েকজন বিরোধী বিধায়ক ও জনপ্রতিনিধি যোগ দিয়েছিলেন। গত কয়েকদিনে যেভাবে একের পর এক নেতা মমতার হাত ছাড়ছেন, তাতে দেবও কি একই পথে হাঁটছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। আমার ভালোবাসা মমতা ব্যানার্জির জন্য সারা জীবন থাকবে। কাল থেকে নতুন তৃণমূলে যাচ্ছি, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছি। দলের এমন এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যেই বড় ধাক্কা খেয়েছেন তৃণমূলের আরেক দাপটে নেতা ও বিধাননগর পৌরসভার সাবেক চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সোমবার গভীর রাতে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে তোলার সময় ক্ষুব্ধ জনতা তার দিকে ডিম, টমেটো ও গোবর ছুঁড়ে মারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। আন্তর্জাতিক সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ইবোলা কোয়ারেন্টাইন সেন্টারের প্রতিবাদে কেনিয়ায় বিক্ষোভ। নানইউকি শহরে পুলিশের গুলিতে নিহত এক, কঙ্গো উগান্ডায় ভাইরাসে আক্রান্ত ছড়ালো ৬০০। যৌন নিপীড়নের অভিযোগে তদন্তের মুখে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান। অভিযোগের তদন্ত চলাকালে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বরখাস্ত করেছে আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর পরিষদ। তবে এ সিদ্ধান্ত মামলার চূড়ান্ত ফলাফলের ইঙ্গিত নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিজ দফতরের এক কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে, যদিও করিম খান শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছেন। যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ইবোলা কোয়ারেন্টাইন সেন্টারের বিরুদ্ধে কেনিয়ায় ব্যাপক বিক্ষোভ চলছে। মঙ্গলবার নানইউকি শহরে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। প্রস্তাবিত কেন্দ্রটি কঙ্গো থেকে যাওয়া আক্রান্ত মার্কিন নাগরিকদের চিকিৎসার জন্য ব্যবহারের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেন আন্দোলনকারীরা। পতাকা, প্ল্যাকার্ড এবং ইবোলা লেখা প্রতীকী কফিন নিয়ে কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। এদিকে কঙ্গো উগান্ডায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। মুহূর্তেই আগুন ধরে যায় বাসটিতে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক আর তাদের শরীরে মারাত্মকভাবে পুড়ে গেছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। সেই সঙ্গে দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ে দ্রুত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে। ভারতের জম্মু ও কাশ্মীরে দাবানলে পড়ছে বিশাল বনভূমি। স্থানীয় সময় সোমবার রাজ্যের রাজৌরি জেলার বিভিন্ন বনাঞ্চল ও আশপাশের গ্রামে আগুন ছড়িয়ে পড়ে। এত আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও কাজ করছেন। পর্যাপ্ত সরঞ্জামের অভাবে গাছের বড় ডাল ব্যবহার করেই অনেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। ফায়ার কর্মকর্তা জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বিভাগের সব সদস্য কাজ করছেন। কিউবার উত্তর পশ্চিম উপকূলে প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১। স্থানীয় সময় সোমবার কিউবার মান্তুয়া শহর থেকে ১০৪ কিলোমিটার পশ্চিমে উত্তর পশ্চিমে এই কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ২৬ কিলোমিটার গভীরে। সুইজারল্যান্ডের চার্লি চ্যাপলিন জাদুঘরে দেখা গেল এক বিরল দৃশ্য।
বিশ্ব রেকর্ড করার আশায় একত্র হয়েছিলেন 4 শতাধিক চ্যাপলিন। রেকর্ড ভাঙা না গেলেও কিংবদন্তি এই চলচ্চিত্র তারকার স্মৃতিকে ঘিরে তৈরি হয় উচ্ছ্বাস আর নস্টালজিয়ার এক অনন্য আয়োজন। মাথায় কালো ডার্ভি হ্যাট, ছোট টুথব্রাশ গোফ আর হাতে বাঁশের ছুরি। হঠাৎ দেখলেই মনে হতে পারে চার্লি চ্যাপলিন যেন শত শত রূপে ফিরে এসেছেন। রোববার সুইজারল্যান্ডের কোর্সেরে সুলভেভেতে ছোট বড় সব বয়সী 429 জন মানুষ সেজেছিলেন নির্বাক চলচ্চিত্রের এই মহাতারকার আদলে। স্থানটি ছিল আরও বিশেষ, চ্যাপলিনের জীবনের শেষ 25 বছরের ঠিকানা, যা এখন তার স্মৃতি বিজড়িত জাদুঘর। জাদুঘরের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী সমাবেশের। লক্ষ্য ছিল এ জায়গায় সবচেয়ে বেশি সংখ্যক চার্লি চ্যাপলিনের সমাবেশ ঘটিয়ে নতুন বিশ্ব রেকর্ড করা, কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। কারণ 2017 সালে একই স্থানে 662 জন চ্যাপলিন সেজে যে রেকর্ড গড়েছিলেন সেটি এবারও অক্ষত থেকে যায়। তবে রেকর্ড ভাঙতে না পারলেও অংশগ্রহণকারীদের আনন্দে কোনো ঘাটতি ছিল না। আমি সত্যি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি একজন অভিনেতা, তাই পেশাগতভাবেও প্রায়ই মঞ্চে চার্লি চ্যাপলিনের চরিত্রে অভিনয় করি। আমরা চ্যাপলিনের বাড়িতে এমন মানুষদের সঙ্গে একত্র হয়েছি যারা চ্যাপলিনের ভীষণ অনুরাগী। প্রায় 37 একর জুড়ে বিস্তৃত ম্যানোয়ার দ্য ভ্যান এস্টেটে জীবনের শেষ অধ্যায় কাটিয়েছিলেন চার্লি চ্যাপলিন। স্ত্রী উনা ও 8 সন্তানকে নিয়ে তিনি 1977 সালে মৃত্যুর আগ পর্যন্ত এখানেই বসবাস করেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিতর্ক ও কমিউনিজম সংশ্লিষ্ট সন্দেহের কারণে 1950-এর দশকে দেশটি ছেড়ে সুইজারল্যান্ডে স্থায়ী হয়েছিলেন তিনি। শিউলি রোসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় হয়ে গেল আতশবাজির মহড়া। আকাশ জুড়ে রঙের ঝলকানিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এখনো 1 মাস বাকি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের। নিউ ইয়র্কের জনারণ্য থেকে 1000 মাইল দূরে ক্যালিফোর্নিয়ার মোহাবি মরুভূমিতে জমেছে ভিন্ন এক কর্মযজ্ঞ। ব্যস্ত প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও আয়োজকেরা। মেসেসের 50তম বার্ষিকী উপলক্ষে এবার আয়োজনটি আরও বৃহৎ ও বর্ণিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতি বছরই লাখো দর্শককে মুগ্ধ করে মেসেসের আতশবাজি প্রদর্শনী। তবে এবার আয়োজনকে ধরা হচ্ছে ইতিহাসের অন্যতম বৃহৎ প্রদর্শনী হিসেবে, কারণ এটি যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপনের সঙ্গেও যুক্ত। 4 জুলাই ব্রুকলিন ব্রিজ, লোয়ার ইস্ট রিভার এবং হাডসন নদীর আকাশ ঝলমল করে উঠবে আতশবাজির নান্দনিক প্রদর্শনীতে। লুসার্নভিলের কাছে রাতের আকাশে একের পর এক আতশবাজি উড়িয়ে পরীক্ষা চালানো হচ্ছে। প্রতিটি আতশবাজির উচ্চতা, বিস্ফোরণের সময়, আলোর রং এবং নকশা আলাদাভাবে যাচাই করছেন বিশেষজ্ঞরা। ব্রুকলিন ব্রিজের পরিবেশ অনুকরণ করতে মরুভূমিতে 2টি বিশাল ক্রেনের মাঝে ঝুলিয়ে তৈরি করা হয়েছে বিশেষ আতশবাজির কাঠামো। এর মাধ্যমে ঐতিহাসিক সেতুর পটভূমিতে আতশবাজির দৃশ্য কেমন হবে তা আগেই যাচাই করছেন ডিজাইনাররা। এখন মরুভূমির নীরব আকাশ চলছে পরীক্ষামূলক আলোর ঝলকানি, আর কয়েক সপ্তাহ পর সেই আলোয় মুখর হবে নিউ ইয়র্কের আকাশ। আয়োজকদের আশা এই আয়োজন শুধু বিনোদনের নয়, বরং জাতীয় ঐক্য ও উদযাপনের এক স্মরণীয় প্রতীক হয়ে উঠবে। শিউলি রোজা, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় এক ছাদের নিচে মিলিত হলেন শত শত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি নতুন ও পুরনো প্রজন্মের মধ্যে সেতুবন্ধন করে তুলতে সিডনিতে আবারও আয়োজন করা হলো ব্যতিক্রমধর্মী ঈদ আনন্দ আড্ডা। অস্ট্রেলিয়া থেকে এসএম আমিনুল রুবেলের রিপোর্ট। ঈদের উৎসব শেষ হলেও আনন্দের রেশ যেন রয়ে গেছে সিডনির বাংলাদেশি কমিউনিটিতে। বিডি কমিউনিটি হাব সিডনি ও অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত ঈদ আনন্দ আড্ডায় অংশ নেন বিপুল সংখ্যক শিক্ষার্থী, পেশাজীবী ও প্রবাসী বাংলাদেশি। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের একটি বড় অংশই আন্তর্জাতিক শিক্ষার্থী। পরিবার পরিজন থেকে দূরে থাকা শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতি বছর এই পুনর্মিলনীর আয়োজন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু শিক্ষার্থীদের অনুষ্ঠান না থেকে সিডনির বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির অন্যতম ঈদ পুনর্মিলনীতে পরিণত হয়েছে।
সিডনির বিভিন্ন প্রান্ত থেকে বন্ধু ও সহপাঠীদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন শিক্ষার্থীরা। আয়োজক কমিটির সভাপতি আব্দুল খান রতন বলেন, নতুন বাংলাদেশি শিক্ষার্থী ও অভিজ্ঞ প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং প্রবাসে একটি পারিবারিক পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কোরবানির মাংস দিয়ে বিশেষ নৈশভোজ এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক ও জনপ্রিয় বাংলা গান। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কাউন্সিলররাও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজেদের জীবন সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ছায়া এবার ফুটবল বিশ্বকাপেও। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দকৃত টিকিট বাতিলের অভিযোগ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। একই সঙ্গে ম্যাচ শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিশ্বকাপ ফুটবলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে যখন ব্যস্ত দল ও সমর্থকরা, ঠিক তখনই বড় ধাক্কা খেল ইরান। শেষ মুহূর্তে এসে দলটির সমর্থকদের জন্য ফিফা নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত 8% টিকিট বাতিল করা হয়েছে বলে অভিযোগ ইরান ফুটবল ফেডারেশনের। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে ইরানি দর্শকদের উপস্থিতি বাধাগ্রস্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই টিকিট প্রত্যাহার করা হয়েছে, যা আন্তর্জাতিক ক্রীড়ানীতির চরম পরিপন্থী। রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ইরান ফুটবল দলের ওপরেও। ম্যাচ শেষ হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে বেস ক্যাম্প করতে না পেরে পাশের দেশ মেক্সিকোর তিওয়ানা শহরে নিজেদের সাময়িক আস্তানা বানাতে বাধ্য হয়েছে দলটি। এছাড়া ইরান ফুটবল দলের গুরুত্বপূর্ণ 13 জন কর্মকর্তাকে ভিসাও দেয়নি মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যেই জি গ্রুপে থাকা ইরানকে তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু করবে তারা। এরপর 21 জুন একই মাঠে বেলজিয়ামের মুখোমুখি হবে এশিয়ার এই দলটি। আর 27 জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিশর। বিপুল সংখ্যক প্রবাসী ইরানিদের বসবাস লস অ্যাঞ্জেলেসে। অনেকটা কাকতালীয়ভাবেই এই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে। দুদেশের দ্বন্দ্বের প্রভাব যেন খেলার মাঠে না গড়ায়, এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। কয়েকদিনের অপেক্ষা, তারপরেই প্রথমবারের মতো টরন্টো সাক্ষী হবে বিশ্বকাপের রোমাঞ্চের। আয়োজক কানাডা সহ জার্মানি, ক্রোয়েশিয়া কিংবা আফ্রিকান জায়ান্ট ঘানা, সেনেগাল বিশ্বকাপের মিশনে নামবে এই শহরে। সেই উৎসবে গা ভাসাতে তৈরি প্রবাসী বাংলাদেশিরা। রাশেদ লিমনের রিপোর্ট। টরন্টোর বুকে দাঁড়িয়ে থাকা আধুনিক এই স্টেডিয়াম, একদিকে বিস্তৃত ওন্টারিও লেকের নীল জলরাশি, অন্যদিকে আকাশ ছোঁয়া আইকনিক সিএন টাওয়ার। শহরের এই প্রাণকেন্দ্র এখন পরিণত হয়েছে বিশ্ব ফুটবলের এক মহাযজ্ঞের মঞ্চে। কয়েকদিনের অপেক্ষা শেষে আগামী 12 জুন এই মাঠে নামবে বিশ্বকাপের নতুন অধ্যায়। স্বাগতিক কানাডার প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকবে শেষ সময়ে মূল পর্বে জায়গা করে নেয়া বসনিয়া ও হার্জেগোভিনা। গ্রুপ পর্বের আরও 4টি ম্যাচে দেখা যাবে বৈচিত্র্যের ছোঁয়া। ঘানা ও সেনেগালের মতো আফ্রিকান পরাশক্তির পাশাপাশি থাকবে গত 2 বিশ্বকাপের সেন্সেশন ক্রোয়েশিয়াও। আমি খুব খুশি যে আমি টরন্টোতে থাকি এন্ড ফিফা ওয়ার্ল্ড কাপ যেখানে হচ্ছে আমার খুব ভালোই লাগতেছে। আমার মনে হয় যে টরন্টো ইজ নট লাইক আ সকার কান্ট্রি, বাট এখানে সকারটা যেহেতু নিয়ে আসা, প্রমোট করা, এটাও ইটস মানে খুব ভালো একটা জিনিস। ফুটবল প্রেমীদের চোখ থাকবে জার্মানির দিকেও। ডায়মন্ড শেফরা এই ভেন্যুতে মুখোমুখি হবে আইভরি কোস্টের বিপক্ষে এক হাই ভোল্টেজ লড়াইয়ে। ইরাক কিংবা পানামাকে নিয়েও আগ্রহর কমতি নেই সাধারণ সমর্থকদের মধ্যে। তবে বিশ্বকাপ বলে কথা, তাই সবগুলো ম্যাচ নিয়ে আগ্রহর কমতি নেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে। ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা অনেক এক্সাইটেড হয়ে আছি, কারণ কানাডা খেলতে যাচ্ছে এই ওয়ার্ল্ড কাপে। আপনারা জানেন এখানে কানাডা সহ আরো আফ্রিকান কিছু দেশও এখানে আছে সেটা খেলতে, আর আরো বড় দেশগুলোর মধ্যে জার্মানিও খেলছে এখানে। কানাডা যে বিশ্বকাপ হচ্ছে এটা খুবই এক্সাইটিং ব্যাপার। উই আর সো এক্সাইটেড টু সি দ্য ওয়াচ ফুটবল ম্যাচ হিয়ার।
সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি 2 জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া সেকেন্ড রাউন্ডের একটি ম্যাচ, যেখানে শুরু হবে নকআউট উত্তেজনা। সব মিলিয়ে টরন্টো স্টেডিয়াম এখন শুধু একটি ভেন্যু নয়, এটি পরিণত হয়েছে আবেগ, প্রতীক্ষা আর গ্লোবাল ফুটবলের স্পন্দনে ভরা এক কেন্দ্রবিন্দুতে। 12টি গ্রুপে 48টি দল, 104টি ম্যাচ। ফুটবল বিশ্ব তৈরি হচ্ছে এক নতুন ইতিহাস লিখতে, আর সেই ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত এই স্টেডিয়াম। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। বিশ্বকাপের খেলা মাঠে করানোর আগেই জার্মানির বেস ক্যাম্পে শুরু হয়ে গেছে উন্মাদনা। যুক্তরাষ্ট্রের উইনস্টন সালেমে হাজারো সমর্থকের গর্জনে মুখর হয়ে ওঠে অনুশীলন মাঠ। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে প্রস্তুতি শুরু করেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, আর সেই প্রস্তুতির এক ঝলক দেখতে ভিড় জমান ভক্তরা। ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটির স্টেডিয়াম যেন এক টুকরো জার্মানি। গ্যালারি জুড়ে শুধুই সমর্থকদের উচ্ছ্বাস। প্রিয় দলকে উৎসাহ যোগাতে অনুশীলন মাঠের বাইরে ছোট্ট একটা দোকান থেকে জার্সি, পতাকা সহ জার্মানি দলের বিভিন্ন সামগ্রী কিনছেন সমর্থকরা। অনেকে এখানে এসেছেন নিজের বাবাকে অনুসরণ করে। নিজের বাবার সাথে যে আনন্দটা তিনি উপভোগ করেছেন, সেই আনন্দটা তিনি দিতে চান তার ছেলেকেও, যে কারণে নিজের সন্তানকে সঙ্গে নিয়েই জার্মানি দলের অনুশীলন দেখতে গিয়েছিলেন এক ভক্ত। আমি আজ এখানে এসেছি কারণ আমার বাবা জার্মানির ডুসেলডর্ফ থেকে এসেছিলেন। আমরা সব সময় তাকে অনুসরণ করে আসতাম। আমি শুধু দলের অনুশীলন দেখতে চাই না, আমার ছেলেকেও আমি এখন সেই আনন্দটাই দিতে চাই যা আমি আমার বাবার সাথে উপভোগ করতাম। উন্মুক্ত এই অনুশীলন সেশনে শুরু থেকেই ছিল উৎসবের আমেজ। ফুটবলারদের দেখে করতালি ও উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দলকে কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি কেউই। সমর্থকদের বিশেষ নজর ছিল 2 তরুণ তারকা ফ্লোরিয়ান উইয়ার্স ও জামাল মুসিয়ালার দিকেই। আমার বাবা লুফথানসায় কাজ করতেন। আমার বয়স যখন 15, তখন তার আমেরিকায় বদলি হয়। তখন থেকে আমি জার্মান দলটিকে অনুসরণ করে আসছি, এমনকি জার্মানিতে থাকার সময়ও। এখন যেহেতু আমি আমেরিকায় থাকি, তাই তাদের খেলা দেখতে পেয়ে আমি অত্যন্ত রোমাঞ্চিত। অনুশীলন শেষে ভক্তদের জন্য ছিল বিশেষ সারপ্রাইজ। সমর্থকদের সঙ্গে ছবি তোলেন খেলোয়াড়রা, সময় কাটান এবং দেন অটোগ্রাফ। বিশ্বকাপের আগে এমন একটি মুহূর্ত নিঃসন্দেহে বাড়তি শক্তি যোগাবে জার্মানদের। 14 জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে জার্মানি। এরপর 20 জুন আইভরি কোস্ট ও 25 জুন ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ডিমানশাফরা। আহমেদ হৃদয়, সময় সংবাদ। বিশ্বকাপ মানেই ফুটবল, উৎসব আর উন্মাদনা, কিন্তু মেক্সিকো সিটিতে বিশ্বকাপের কাউন্টডাউন চলছে ভিন্ন সুরে। মাঠে বল করানোর আগেই রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, শেনবাউম সরকার বিশ্বকাপের চাকচিক্যের মাঝে গুম, নিখোঁজের ঘটনা এবং ভূমি দখলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়াল করার চেষ্টা করছে। বিশ্বকাপের আগে সাধারণত স্টেডিয়ামের বাইরে দেখা যায় সমর্থকদের জার্সি, পতাকা আর সেলফির ভিড়, কিন্তু মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামের কাছে দেখা গেল অন্য দৃশ্য। হাতে প্ল্যাকার্ড, দেয়ালে নতুন স্লোগান আর মুখে ফিফা বিরোধী স্লোগান। স্থানীয় সময় রোববার রাজধানীর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামের বাইরে জড়ো হন বিশ্বকাপ বিরোধী কর্মীরা। তাদের অভিযোগ, 2026 বিশ্বকাপের ঝলমলে প্রচারণার আড়ালে সরকার গুম, নিখোঁজের ঘটনা এবং ভূমি দখলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়াল করার চেষ্টা করছে। বিক্ষোভকারীরা বিশ্বকাপের বিজ্ঞাপনগুলোকে যেন নিজেদের ক্যানভাস বানিয়ে ফেলেন। কোথাও 1,33,000 নিখোঁজ, আবার কোথাও উচ্ছেদের বিশ্বকাপ। যেন ফিফার মার্কেটিং টিম একটি পোস্টার বানালে প্রতিবাদকারীরা সঙ্গে সঙ্গে তার ফ্যাক্ট চেক সংস্করণ প্রকাশ করেছেন। মাঠে খেলার বল নয়, প্রতিবাদেও ছিল বলের ব্যবহার। তবে সেগুলোতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের মাথার অবয়বের ফুটবল। সেই সব বল নিয়ে জাগলিং করতে দেখা যায় এই বিক্ষোভকারীদের। দেখে মনে হচ্ছিল ফুটবলের ওয়ার্ম আপ চলছে, কিন্তু আসলে তা ছিল রাজনৈতিক ব্যঙ্গের এক অভিনব প্রদর্শনী। আমরা সরকারের তথাকথিত আনন্দমুখর অতিথিপরায়ণ বিশ্বকাপ উদযাপনের অংশ হতে চাই না। আমরা এমন একটি জনগোষ্ঠী যারা লুটপাটের শিকার, এবং এমন এক হস্তক্ষেপ
সংক্ষেপের মধ্যে বাস করছি, যা ফিফার ঝলমলে প্রচারণা ও গণমাধ্যমের চাকচিক্যের আড়ালে ঢেকে রাখা হয়েছে। সব ধরনের উচ্ছেদ ও বঞ্চনার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত আছে এবং থাকবে। বিদেশি দর্শকদের সামনে মেক্সিকো সরকারের সব ধরনের অপকর্ম তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞ এই বিশ্বকাপ বিরোধী আন্দোলন কর্মীরা। এ কারণেই 11 জুন উদ্বোধনী ম্যাচের আগে অ্যাজটেকা স্টেডিয়ামের বাইরে শুরু হয়ে গেছে আরেক প্রতিযোগিতা। একদিকে বিশ্বকাপের উৎসব, অন্যদিকে প্রতিবাদের বিশ্বকাপ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হরমুজে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত, জবাবে ইরানে দফায় দফায় হামলা। যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের কাছ থেকে বিদেশি বাহিনীকে দ্রুত সরে যেতে সতর্কবার্তা তেহরানের। এবং নিষিদ্ধ সংগঠনের ডাকে ধর্মঘটে অচল পাকিস্তানের আজাদ কাশ্মীর। সংরক্ষিত আসন বাতিলের দাবিতে বিক্ষোভ, অনেকের প্রাণহানি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভারতের। এই ছিল আন্তর্জাতিক সময়। সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিশা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।